নমস্কার বন্ধুরা, এই ভিডিওর থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং টপিক নিয়ে হতে চলেছে। সেহেতু সকল ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে অনুরোধ থাকলো, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, তোমরা জানো আমাদের জাতীয় দলের নতুন হেড কোচ পদে নিযুক্ত করা হয়েছে আমাদের স্বদেশী কোচ খালিদ জামিলকে। কোচ খালিদ জামিল বিগত বেশ কিছু মরশুম ধরে ভারতীয় ফুটবল সার্কিটে বেশ নজরকাড়া পারফরমেন্স করে তিনি দেখিয়েছেন। এতদিন পর্যন্ত বিদেশি কোচেদের হাত ধরে আমাদের জাতীয় দলের পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি হয়নি। আর সেই কারণেই এবার কিন্তু এআইএফএফ এর তরফ থেকে আমাদের স্বদেশী কোচের ওপরই ভরসা দেখাতে তারা বাধ্য হয়েছে। তো এবার যদি কথা বলা যায় কোচ খালিদ জামিলের আন্ডারে আমাদের জাতীয় দলের স্টার্টিং লাইন আপ কেমন হতে পারে এবং কোচ খালিদ জামিল তিনি আমাদের জাতীয় দলকে কোন ট্যাকটিক্সে খেলাতে পারেন, তো সেই বিষয় নিয়ে কথা বললে তোমরা সকলেই জানো মোস্ট অফ দ্য টাইম কোচ খালিদ জামিল তিনি কিন্তু দুটো ফরমেশন ব্যবহার করে থাকেন, যার মধ্যে সবচেয়ে বেশি তিনি ব্যবহার করে থাকেন 4-4-2 ফরমেশন। তবে অনেক সময় তাকে 4-2-3-1 এই ফরমেশনেও কিন্তু টিমকে অপারেট করতে দেখা গেছে। মেনলি খালিদ জামিল হচ্ছেন কাউন্টার অ্যাটাক বেসিস কোচ, যিনি সর্বপ্রথম নিজের ডিফেন্সকে আটোসাটো রেখে আক্রমণে যেতে ভালোবাসেন। তো বন্ধুরা, এবার পরের বিষয় নিয়ে কথা বলার আগে তোমাদের কাছ থেকে কয়েক সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। 3 पत्ती खेलने का असली मजा लेना है तो आ जाओ बिग कैश पे। यहाँ मिलता है रियल प्लेयर्स जिनके साथ खेल सकते हो अपना फेवरेट 3 कार्ड गेम। नो बॉट नो बकवास, ओनली खेलो स्किल से। बिग कैश 3 पत्ती है सबसे सिक्योर सबसे सॉलिड। जस्ट चूज योर टेबल एंड ड्राइव इन। यहाँ मिलेंगे इंश्योरेंस का बैकअप और डिफरेंट वेरिएंट का मजा। खेल शुरू करो सिर्फ ₹1 से और जीतो 1 लाख तक। रोज मिलता है फ्री बोनस और ऑफर है फुल धमाकेदार। अभी जाओ बिग कैश लाइव पे, डाउनलोड करो बिग कैश ऐप और पहले डिपॉजिट पे लो 100% बोनस। खेलो और जीतो बिग। अभी स्टार्ट करो 3 पत्ती का असली गेम। তো এই 4-4-2 ফরমেশনে কোচ খালিদ জামিল যে সমস্ত প্লেয়ারদের খেলাতে বেশি ভালোবাসেন বা গত সিজনে জামশেদপুর এফসি দলে তিনি যেভাবে খেলিয়েছেন সেটা হচ্ছে দলের 4 ডিফেন্সে তিনি 2 সাইড ব্যাক পজিশনে প্রপার সাইড ব্যাকের থেকে তিনি উইং ব্যাক পজিশনের প্লেয়ারদের খেলাতে বেশি পছন্দ করেন। মানে 2 সাইড ব্যাক পজিশনে তিনি এমন প্লেয়ার ব্যবহার করেন যারা ডিফেন্সের 2 প্রান্ত সামলানোর পাশাপাশি উইং বরাবর আক্রমণ করে দলকে সাহায্য করতে পারেন কাউন্টার অ্যাটাকের সময়। সেহেতু আমাদের জাতীয় দলের ক্ষেত্রেও কোচ খালিদ জামিল তিনি কিন্তু প্রপার ফুল ব্যাক পজিশনের থেকে উইং ব্যাকদেরই কিন্তু বেশি প্রেফার করতে পারেন, যাতে এই 2 পজিশনের প্লেয়াররা যতটা কন্ট্রিবিউশন দলের ডিফেন্সে দিতে পারবে ঠিক ততটাই কন্ট্রিবিউশন দলের অ্যাটাকের সময়ও দিতে পারবে। এবার সেন্টার ব্যাক পজিশনের কথা বললে কোচ খালিদ জামিলের প্রেফারেবল সেন্টার ব্যাক হচ্ছে বল প্লেয়িং সেন্টার ব্যাক। মানে যে সমস্ত সেন্টার ব্যাক পজিশনের প্লেয়াররা মেনলি দলের গোলকিপারের সামনে থেকে বল নিয়ে 1-2 খেলে মাঝমাঠ বা তার বেশি পর্যন্ত উঠে যেতে পারে এবং নিজেদের দলের আক্রমণ ভাগকে সাহায্য করতে পারে। তো এই টাইপের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারদেরকেই কিন্তু বেশি পছন্দ করে থাকেন কোচ খালিদ জামিল। এবার মিডফিল্ড নিয়ে কথা বললে দলের জোড়া মিডফিল্ড পজিশনের জন্য কোচ খালিদ জামিল 2 রকমের মিডফিল্ডার প্রেফার করে থাকেন, যাদের মধ্যে একজন হচ্ছেন যে বক্স টু বক্স অপারেট করতে ভালোবাসে লাইক আপুইয়া বা সুরেশ সিং, আর দ্বিতীয় মিডফিল্ডারটা হচ্ছে যে বিপক্ষের আক্রমণকে মিডফিল্ড পজিশনে রুখে দেয়, মানে ডিস্ট্রাকটিভ কোয়ালিটির মিডফিল্ডার লাইক দীপক টাংরি। তো তোমরা জানো দীপক টাংরি সে মোহনবাগান দলের মিডফিল্ড পজিশনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখন বিপক্ষ দল কোনো আক্রমণে উঠে আসে তখন দীপক টাংরি সে কিন্তু ট্যাকেল করে বা নিজের ফিজিক্যালিটি ব্যবহার করে সেই অ্যাটাককে আটকে দেওয়ার চেষ্টা করে, যাতে দলের ডিফেন্স লাইনের ওপর খুব বেশি প্রেশার না পড়ে। আর কোচ খালিদ জামিল তিনি কিন্তু এইরকমই মিডফিল্ডার খেলাতে বেশি পছন্দ করেন। তো এবার 2 উইঙ্গারের কথা বললে কোচ খালিদ জামিল তিনি কিন্তু একটু কম বয়সের স্পিডি উইঙ্গারদের বেশি পছন্দ করেন। আর আমাদের ভারতীয় ফুটবল সার্কিটে উইং পজিশনের প্লেয়ারের কিন্তু কোনো কমতি নেই, সেই কারণে এই পজিশন নিয়ে খুব একটা সমস্যা কিন্তু হবে না কোচ খালিদ জামিলের। তো তোমাদের জানিয়ে রাখি কোচ খালিদ জামিলের প্লেইং স্টাইলে প্রপার অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা কিন্তু তেমন একটা দেখা যায় না। কোচ খালিদ জামিল বেশি ব্যবহার করে থাকেন ফলস 9, যে সেকেন্ড স্ট্রাইকার পজিশনের পাশাপাশি দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাটাও পালন করবে। আর আপফ্রন্টের জোড়া স্ট্রাইকারের মধ্যে একজন প্রপার নাম্বার 9 এবং একজন ফলস 9 তিনি কিন্তু ব্যবহার করে থাকেন। তো এবার যদি কোচ খালিদ জামিলের ট্যাকটিক্স কেমন হতে পারে আমাদের জাতীয় দলে সেই বিষয় নিয়ে কথা বলা যায়, তো গত সিজনে জামশেদপুর এফসি দলে কোচ খালিদ জামিল যে ট্যাকটিক্সগুলো ব্যবহার করেছেন সেগুলো হচ্ছে ডিফেন্সের সময় 4-4-2 ফরমেশনটা কনভার্ট হয়ে নেমে যায় 5-4-1-এ। মানে যখন দল আল্ট্রা ডিফেন্সিভ শেপে ঢোকে তখন কিন্তু জোড়া মিডফিল্ডারের মধ্যে থেকে একজন মিডফিল্ডার সে 4 ডিফেন্সের সামনে এসে ডিফেন্সকে 5 ডিফেন্সে পরিণত করে, আর আপফ্রন্টের ফলস 9-এর প্লেয়ারটা তখন কিন্তু আবার মিডফিল্ড পজিশনে চলে আসে। তো আল্ট্রা ডিফেন্সের সময় এইরকমই কিন্তু ট্যাকটিক্স ব্যবহার করে থাকেন কোচ খালিদ জামিল। এবার ডিফেন্সের পর যখন দল অ্যাটাকিং মোডে ঢোকে তখন কিন্তু 5-4-1-এর ফরমেশনটা কনভার্ট হয়ে সেটা চলে যায় 4-1-4-1 ফরমেশনে।
মানে ডিফেন্সের সময় যে মিডফিল্ডারটা ডিফেন্স লাইনের সামনে থাকতো সেই মিডফিল্ডারটা তখন পুরোপুরি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে চলে যায়, আর তখন সিডিএম পজিশনের প্লেয়ারটা চলে যায় অ্যাটাকে জয়েন করতে। আর দল যখন পুরোপুরি অ্যাটাকিং মোডে চলে যায়, মানে যখন যে কোনো মূল্যে গোলের দরকার পড়ে, সেই সময় কিন্তু ফরমেশনটা হয়ে যায় 4-1-3-2-তে। মানে তখন কিন্তু সিডিএম পজিশনের প্লেয়ারটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের রোলে চলে যায়, আর আপফ্রন্টে বক্সের মধ্যে তখন কিন্তু জোড়া স্ট্রাইকাররা আক্রমণ হানে। তো এইরকমই ট্যাকটিক্স গত মৌসুমেও ইমপ্লিমেন্ট করতে দেখা গেছিল কোচ খালিদ জামিলকে জামশেদপুর এফসি দলে। আর এইরকম ট্যাকটিক্সে কোচ খালিদ জামিল তিনি কিন্তু গত মৌসুমে সফলতাও পেয়েছেন আইএসএল মঞ্চে, সেটা তোমরা দেখেছো। সো আশা করা যাচ্ছে আমাদের জাতীয় দলের ক্ষেত্রেও কোচ খালিদ জামিল তিনি কিন্তু এইরকমই ফরমেশন এবং ট্যাকটিক্স ইউজ করতে চলেছেন। তো এবার যদি কথা বলা যায় কোচ খালিদ জামিলের আন্ডারে দলের প্লেইং 11-এ কোন সমস্ত প্লেয়াররা চান্স পেতে পারে, কারণ সিজনে বেস্ট পারফরমেন্স করা প্লেয়ারদের পাশাপাশি প্রতিটা কোচেরই কিন্তু ফেভারিট কিছু প্লেয়ার থেকে থাকে, আর সেই সমস্ত প্লেয়াররা কিন্তু চান্স পান সেই সমস্ত কোচের আন্ডারে। আর কোচ খালিদ জামিলের আন্ডারেও আমরা কিন্তু সেই সমস্ত প্লেয়ারদেরকে প্লেইং 11-এ দেখতে পাই বা না পাই, স্কোয়াডে কিন্তু দেখতে পেতে পারি। আর সেই সমস্ত প্লেয়ারদের মধ্যে রয়েছে জামশেদপুর এফসি দলের উইঙ্গার মোহাম্মদ সানান এবং ইমরান খান। তো এই দুইজনকে কিন্তু আমরা এবার জাতীয় দলে দেখতে পেতে চলেছি কোচ খালিদ জামিলের আন্ডারে। এর পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্ট্রাইকার জিতিন এমএসকেও কিন্তু দেখা যেতে পারে কোচ খালিদ জামিলের আন্ডারে। তো যাই হোক, এবার যদি কোচ খালিদ জামিলের আন্ডারে আমাদের জাতীয় দলের প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তো কোচ খালিদ জামিল তিনি কিন্তু 4-4-2 ফরমেশনেই আমাদের জাতীয় দলকে খেলাতে চলেছেন, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে ডিউ টু তার লাস্ট কিছু সিজনের পারফরমেন্সের নিরিখে। দলের 4 ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে তেকচাম অভিষেক সিংকে, যে গত মৌসুমে অনবদ্য পারফরমেন্স করে দেখিয়েছিল আইএসএল মঞ্চে। আর রাইট ব্যাক পজিশনে থাকতে পারে রোশান সিং। আর দলের জোড়া সেন্টার ব্যাক হিসাবে থাকতে পারে আনোয়ার আলীর সাথে সন্দেশ জিঙ্গান বা মেহতাব সিং। এবার মিডফিল্ড পজিশন নিয়ে কথা বললে মিডফিল্ড পজিশনে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে থাকতে পারে আপুইয়া বা সুরেশ সিং। আর ডিস্ট্রাকটিভ মিডফিল্ডার হিসেবে আমরা কিন্তু দীপক টাংরিকে আবারও জাতীয় দলে কামব্যাক করতে দেখতে পেতে পারি। তবে আবার এই পজিশনে সুরেশ সিং সেও কিন্তু খেলতে পারে। তো এবার দুই উইংয়ের কথা বললে দুই উইং পজিশনে খেলানোর জন্য কোচ খালিদ জামিলের হাতে প্রচুর অপশন খোলা থাকছে। সো স্পিডি উইঙ্গারের মধ্যে লেফট উইংয়ে দেখা যেতে পারে লিস্টন গুলাস ও নাওরেম ময়সিং, মোহাম্মদ সানান বা জিতিন এমএসদের। আর রাইট উইং পজিশনে দেখা যেতে পারে ছাংতে অথবা মনবীর সিং বা ইমরান খানদের। তো এবার দলের স্ট্রাইকার পজিশন নিয়ে কথা বললে যতটা সমস্যা কিন্তু এই স্ট্রাইকার পজিশন নিয়েই, কারণ সুনীল ছেত্রীর পর আর কিন্তু তেমন কোনো স্ট্রাইকার এখনো পর্যন্ত তেমন একটা সুযোগ পায়নি আমাদের ন্যাশনাল টিমের জার্সিতে। তবে যদি সুনীল ছেত্রীকে আমাদের জাতীয় দলে আর টানা না হয়, তাহলে কিন্তু এই পজিশনে খেলার জন্য সুহেল আহমেদ ভাট, এডমুন্ড, ডেভিড, লালবিয়াকনিয়া এদেরকে কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। তো কোচ খালিদ জামিলের হাতে স্ট্রাইকার পজিশনে খেলানোর জন্য কিন্তু অপশন প্রচুর থাকছে, তবে তাদেরকে সঠিকভাবে ইউজ করতে হবে কোচ খালিদ জামিলকে। আর এই সমস্ত স্ট্রাইকারদের কাছে সেই কোয়ালিটিও কিন্তু আছে এবং তারা কিন্তু সেটা প্রমাণও করে দেখিয়েছে। তো এইরকমই প্লেইং 11 দেখা যেতে পারে কোচ খালিদ জামিলের আন্ডারে আমাদের ন্যাশনাল টিমের। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতে কোচ খালিদ জামিলের নেতৃত্বে আমাদের জাতীয় দলের প্লেইং 11 কেমন হতে পারে বলে তোমার মনে হয়। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এর পাশাপাশি এটাও কমেন্ট করে জানিয়ে দিও কোচ খালিদ জামিল তিনি কি পারবেন আমাদের জাতীয় দলের সুদিন ফেরাতে। এই বিষয়টাতেও তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যেটা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।